सुनिए सर, मेरी बेटी को अगर आप चाहते हैं तो यहाँ अभी इसी वक्त आप दोनों की शादी करवा दूंगा। वो जब प्यार करती है सर आपसे, और आपसे शादी भी करना चाहती है, शादी कर लीजिए सर प्लीज। আগেয়া স্বাদ বলেছিলাম না, জিটি কিন্তু অত সহজে ছাড়বে না রাজস্থানকে। মজা তো ভাই এবার শুরু হয়েছে। হ্যাঁ, আসলি খেল আবি শুরু রাজস্থানকে হওয়া। হারিয়ে 14 পয়েন্টে কিন্তু পৌঁছে গেল। পর 4টে ম্যাচ কিন্তু জিটি এখানে জিতে বসে রয়েছে এবং আউট অফ নোওয়্যার এসে কিন্তু এখন পয়েন্টস টেবিলে 2 নম্বরে বসে আমি আছে। শুধু পয়েন্টস টেবিলের কথা আর ভাবছি। ওদিকে রাজস্থান রয়্যালস, আমি বলেছিলাম কিনা তিনটে। এর আগেও বলেছি ভিডিওর মধ্যে, আমাদের প্রেডিকশন ভিডিওটা বলেছি যে রাজস্থান রয়্যালসের আমি কোনো ভরসা পাই না ভাই। যে কোনো সময় একদম আকাশে উঠছিল, ওখান থেকে পর ম্যাচ হেরে একদম এখন সেই 5 নম্বর, মানে 3টে হেরেছে। 5 নম্বরে পৌঁছে গেছে, 5 নম্বরে পৌঁছে গেল। নম্বরে। পরপর 3টে কিন্তু হেরে, পরপর 3টে নাকি পরপর 4টের পরপর মধ্যে 3টে, 3টে হেরে। হ্যাঁ। যাই হোক, রাজস্থান কিন্তু এখান থেকে অনেক নিজের সুযোগ হারিয়ে ফেললো। আর ওইদিকে এই ম্যাচটা নিয়ে আলোচনা করবো, প্লাস হচ্ছে আজকে হতে চলেছে রোহিত শর্মা ভার্সেস বিরাট কোহলি, একটা সেই ম্যাচ আমরা যেটা এক্সপেক্ট করে চলি আর কি, বিশেষ করে চেন্নাই মুম্বাই ম্যাচ কি ব্যাঙ্গালোর হবে এদের ম্যাচ সেটা না, হ্যাঁ, মেন এরা কথা দুজন হচ্ছে মাঠে নামছে। রোকো। এরপরে ইউ নেভার নো, যে কেউ হ্যাঁ। আসতে পারে, থাকতেও পারে, না থাকতেও থাকতে পারে। পারে। রোহিত শর্মা যেমন চোটের জন্য খেলছিল না, কিন্তু বর্তমানে কিন্তু খেলছে, আগের ম্যাচে দেখেছি আমরা। ওদিকে বিরাট কোহলি তো সবসময় ফর্মে রয়েছে অলরেডি। আর ওদিকে চেন্নাইয়ের ম্যাচও রয়েছে। এই আরসিবির জন্য ইম্পর্টেন্ট এই ম্যাচ, প্লাস হচ্ছে চেন্নাই আর এলএসজির ম্যাচ রয়েছে। এলএসজি কিন্তু এখন সবাইকে ছবল দেওয়ার জন্য রেডি হয়ে রয়েছে। লাস্ট দিন কিন্তু দেখ, আমার কি মনে হচ্ছে বলতো, চেন্নাইয়ের জন্য ইম্পর্টেন্ট ম্যাচ কিন্তু এলএসজিরও কিছু হারানোর নেই, মুম্বাইয়ের কিছু হারানোর নেই, মানে ছবল দেওয়ার জন্য রেডি। দুজনে কিন্তু অলরেডি ফুটে বসে আছে, কিন্তু কোনো চান্স নেই এদের দুজন। না। তো সবার প্রথমে যদি বলা হয়, আমরা গুজরাট আর রাজস্থান ম্যাচ নিয়ে আলোচনা করছি। ভাই বোরিং ম্যাচ। জিটি 200-250 যত খুশি রান করুক, কেন জানি না আমি ভাই মজা পাই না দেখে। সেই শুভমন গিল, সাই সুদর্শন, কোনো ফ্ল্যামবয়েন্ট প্লেয়ার নেই। শুভমন গিলকে যেটা সবাই ভেবেছিল যে সুপারস্টার করবে, কিন্তু জিটির খেলা দেখতে কেন জানি না মজা লাগে না, সিরিয়াস বলছি। এই খেলাটা কভার করার একমাত্র কারণ হচ্ছে পয়েন্টস টেবিলে যে ইন্টারেস্টিং হেরফের, এটাই তো বললাম, যেইগুলো হচ্ছে সেইটার জন্য পয়েন্টস টেবিল কিন্তু এখন ভাই হেভি লাগছে দেখতে। 230 হয়েছিল জিটি প্রথম ব্যাটিং করে। রাজস্থান রয়্যালস 230 চেস করা অত নিশ্চয়ই সহজ না। রাজস্থান রয়্যালস তার ক্যারেক্টার দেখিয়েছে। সেখান থেকে যেই প্লেয়াররা খেলছিল, একটা প্লেয়ার মাত্র বাদ দিয়ে 15 বছর বয়সী, আর কিন্তু কেউ রাজস্থানের দিক থেকে দেখ, রাজস্থান আমার মনে হয় ব্যাকফুটে চলে গেছে, পুরোপুরি ব্যাকফুটে চলে গেছে পুরোপুরি। এই ম্যাচের মধ্যে ইয়শস্বী জয়সওয়াল তার ক্যাপ্টেন্সি ডেবিউ করলো আইপিএলে, যেটা আমরা প্রথম ডেবিউতেই হার। রিয়ান পারাগ আজকে খেলছিল না, জয়সওয়ালের ডেবিউ হলো, দেখতে পেলাম আমরা, যেটা ভবিষ্যতে হয়তো হতেও চলেছে, পরের বছর হতে অবশ্যই। যদি এইখান থেকে হেরে যায় রিয়ান পারাগকে, একটা পজিটিভ দিকও আছে যে এই অবধি পৌঁছেছিল প্রথম দিকে জিতে, আবার নেগেটিভ দিকও আছে যে এখান থেকে নিয়ে যেতে পারলো না। দু রকম ব্যাপারই আছে। তবে জয়সওয়াল আমার যা মনে হয়, এরপরে যদি এবার ক্যাপ্টেন্সি না পায় তো জয়সওয়াল টিম ছাড়ছে রাজস্থান রয়্যালস, ইয়ের মতো, সঞ্জু স্যামসনের মতো। হতে পারে সেটা সময় বলবে। হ্যাঁ, যেটা সময় বলবে। তাই ম্যাচের উপরে যদি আমরা আসি, শুভমান গিল আর সাই সুদর্শন 9th 100 রানের পার্টনারশিপ ভাই, সেঞ্চুরি পার্টনারশিপ, যেটা কিন্তু এখন যদি আমরা ধরি টোটাল লিস্ট ধরি, তার মধ্যে কিন্তু সেকেন্ড নাম্বারে পৌঁছে গেছে। এর উপরে শুধু কোহলি আর ডেভিলিয়ার্স এর মধ্যেই আছে 10টা, কিন্তু প্লাস কোহলি আর গেলেরও ছিল। হ্যাঁ, খুব শিগগিরই এদের দুজনে না যবে থেকে খেলছে ভাই, এদের পার্টনারশিপ ওয়ার্ল্ড ফেমাস। ঠিক আছে, এদের পার্টনারশিপ আইপিএল এর মধ্যে প্রথম দেখতে হয়তো বোরিং লাগে, কিন্তু ভাই স্যার যে বলতো তো, তবে আবার একটা জিনিসও মানতে হবে যে এরা যখন খেলে তখন কিন্তু রান বোঝা যায়, রান বোঝা যায়। টুকটুক করে খেলে, দেখ 6 ওভারে 82 রান করেছে বিনা পাওয়ার প্লেতে। 82 রান কি চারটেখানি কথা, 82 রান করা। ওইদিকে সাই সুদর্শনও মেরে খেলে, গিল প্রথম দিকে খেলছিল না, তারপরে মেরে খেললো। তবে তার আগে কি বলতো, তার আগে একটা কথা বলবো, রাজস্থানের যে 82 রানটা অবশ্যই করেছে, জঘন্যতম বোলিং প্রথম ওভারটাই। হ্যাঁ, ওটাই তো। যেখানে জোফরা আর্চার এরকম ফর্মে রয়েছে, সেইখানে এসে জোফরা আর্চার আইপিএল এর ইতিহাসে সবথেকে লংগেস্ট ওভার করে যায় ভাই। আরেকটা বল করলে মনে হয় দুজনের ওভার একজন একা করে দিত। তাই তো হলো লংগেস্ট ওভার। শুধু জোফরা আর্চারের একার নেই, আরো আছে আর্শদীপ সিং আছে, এই ম্যাচে তুষার দেশপান্ডে, সিরাজ ছিল, এদেরও আছে 11 বলের। কিন্তু 11 বলে ওভারটাই এখনো লংগেস্ট ওভার মানে হয়েছে, 18 রান মনে দিয়েছিল, 17 রান দিয়েছে প্রথম ওভারের মধ্যে। তো যাই হোক, ওটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে টোটাল যদি আমরা ধরি, বোলিং লাইন আপ কিন্তু খুব ভালো।
সন্দীপ ভালো। শর্মার প্রত্যেক ম্যাচে আমরা প্রত্যেক ভিডিওর মধ্যে বলি সন্দীপ শর্মার কি খবর আমি জানি না, মনে হয় চোটের জন্য হয়তো রুল আউট হয়ে যেতে পারে, কিন্তু কোনো খবর নেই। কোনো খবর নেই। ওদিকে তুষার দেশপান্ডেকে খেলাতে হচ্ছে, তারপরে plus হচ্ছে ব্রিজেশ শর্মা একে খেলাতে হচ্ছে। তবে কি বলতো যে ওদের বোলিং সেটআপটা ভালো ছিল, ওরা প্রথম থেকে কিন্তু ভালো বল করছিল, প্রত্যেকেই ভালো বল করছিল, কিন্তু এইটাই মেসে ফ্লো হারিয়ে ফেলেছে। হ্যাঁ, একটা ফ্লো যে একটা চলছিল না, ঠিক আছে, হারিয়ে ফেলেছে। আর তুই দেখ তার আগে কিন্তু জোফরাজের কিন্তু একাই 100 আর জোফরাজার আর হচ্ছে তোর হচ্ছে সন্দীপ শর্মা, এই দুজনের কিন্তু কম্বিনেশন ভালো ছিল। হ্যাঁ, ব্রিজেশ শর্মাও ভালো বল করছিল রাজস্থানের হয়ে। তো কোথায় কম্বিনেশন যাই হারিয়ে হোক, ফেলেছে। এখানটায় দেখ শুভমান গিল ফর্মে রয়েছে অলরেডি, 44 বলে 84 করে গেছে ও এখান থেকে। তবে বেকার একটা ওই জায়গাটা 16 নাম্বার ওভারে 17 নাম্বার ওভারে এসে যেইখানটায় তুই অলরেডি 84 রানে দাঁড়িয়ে আছিস, ওইখান থেকে ওরকম 4টা খেলার মানে নাকি আরো 4টে ওভার বাকি ছিল, ওখান থেকে ওর নিজের সেঞ্চুরি করতে পারতো, একদম পুরো পাক্কা ছিল। 44 বলে 84, মানে আর 6-7 বল খেললে হয়তো সেঞ্চুরিও হয়ে যেত ওখান থেকে। সোজা খেল না, ব্যাকে ল্যাপ মারতে গেছে, ল্যাপও না মানে শট, মানে এখনকার দিনে যে শটগুলো হয় আর কি। তো যাই হোক, শুভমান গিল আউট হয়ে গেল, বাটলারও আউট হয়ে গেছে মিডিলে। বাটলার কিন্তু যদি এই ম্যাচটা টিকতো, এমনি তো 229 হয়েছে, যদি বাটলার টিকে যেত আরামসে চোখ বন্ধ করে এখান থেকে 250, কারণ প্রথম থেকে 20 রান আগে ছিল কিন্তু ওরা 12 ওভারে 140, 13 ওভারে 150 এরকম করে রান এগিয়ে ছিল ওরা। ওদের আমি মনে করবো এই জিনিসটা মিস করেছে ওরা, না আরো বেশি তোর হতো, পয়েন্ট পেতো গুজরাট আর কি। তো যাই হোক, আর ওদিক দিয়ে জোফরা আর্চারের কথা তো বললামই। রাজস্থান রয়্যালসের ম্যাচের মধ্যে সেরকম কিছু ছিল না, কিরকম কিছু বলার নেই, বোরিং ম্যাচ হয়েছে। একটা দিকে ওরা ব্যাট করেছে, আর রাজস্থান রয়্যালসের দিকে যদি ব্যাটে আসি আমরা, বৈভব সূর্যবংশী এসে এমন খেলা শুরু করেছিল সবার প্রথমে, ওর যেটা খেলে আর কি, যেটা নেচার, 36 করে গেছে এই ম্যাচে, ওর নেচার ওটাই খেলবে। একটা প্লেয়ার এইটার এখনই এই অবস্থা, ভবিষ্যতে যখন ইন্ডিয়া টিমে কত চান্স পাচ্ছে, সামনে আয়ারল্যান্ড ট্যুরের কথা অলরেডি শোনা গেছে যে আয়ারল্যান্ড ট্যুরে চান্স পাবে, তো এখনই এই অবস্থা। এরপরে যখন ইন্ডিয়া টিমে খেলবে, আরেকটু বড় হবে, ম্যাচিওর হবে খেলা, তখন অবস্থা কি হবে ভাব। কাউকে ছাড়া না, রাবাদা, সিরাজ সব 6-6-4-4 এরকম ভাবতো, মানে যাকে বলে নিডার অন্য কোনো ল্যাঙ্গুয়েজ জানে না, 6-4 বাদ দিয়ে অন্য কোনো ঘরের নামটাই জানে না বৈভব সূর্যবংশী। এটা ঠিক। তো এ আছে। তবে আরেকটা প্লেয়ার যেটা প্রথম থেকে ভালো খেলছিল, কিন্তু এখন লাস্ট কয়েকটা 5-6টা ম্যাচ যদি দেখি, একটা হাফ সেঞ্চুরি বাদে কিন্তু সেরকম পারফরমেন্স আসেনি, সেটা হচ্ছে যশস্বী জয়সওয়ালের এই ম্যাচে আমি বলবো এটা কেন হচ্ছে বলতো, তোকে আমি জিজ্ঞাসা করছি এটা যে কেন হচ্ছে বলে। দেখ, আজকের ম্যাচ নিয়ে ওর এক্সট্রা হয়তো চাপ ছিল, একটা প্রথম ডেবিউ তোর ক্যাপ্টেন, প্লাস হচ্ছে আমার কোথায় মনে হচ্ছে কি বলতো, ওরা একটা স্ট্র্যাটেজি নিয়ে নিয়েছিল যে আমরা পাওয়ার প্লে জিতবো, আমার মনে হয়, ঠিক আছে, আমি ওটাই বলছি, হ্যাঁ যে আমরা পাওয়ার প্লে জিতবো। জয়সওয়াল, বৈভব সূর্যবংশী ওরা ধরেই নিয়েছে, স্ট্রাইক রেট ম্যাচ করতে গিয়ে কিন্তু জয়সওয়াল নিজের খেলাটা খেলতে পারছে। আজকে শটটা দেখ না, হ্যাঁ ও মার্কুটে ব্যাটসম্যান, আর বৈভব সূর্যবংশী একটু এক্সট্রাঅর্ডিনারি মার্কুটে ব্যাটসম্যান, ঠিক আছে, তো ওর 200-র কাছাকাছি, বৈভব সূর্যবংশী হচ্ছে 250-র কাছাকাছি। ওর স্ট্রাইক রেট ম্যাচ করতে গিয়ে কিন্তু জয়সওয়াল নিজের খেলা ভুলে যাচ্ছে, কিন্তু ভাই করেছে 300 রানের উপরে, এটাই কথা। কিন্তু ভাই লেখা আছে সব বল 6 হয় না ভাই, আর সব বল বাউন্ডারি হয় না, কিছু কিছু বল আছে রেসপেক্ট করো, বা কিছু কিছু বল আছে সেটাকে তোমার ছেড়ে দাও, হ্যাঁ ছেড়ে দিতে হবে। আজকের বলটা ফালতু শট করতে, হ্যাঁ আজকের বল ফালতু শট মারতে গিয়ে তারপর ধ্রুব জুরেল তাড়াহুড়ো করে ফেললো বেশি, হ্যাঁ 10 বলে 24 রান থেকে এরকম রান করেছে, তাহলে ধ্রুব জুরেল ওখানটা টিকে রাখা উচিত ছিল। মানছি যে ওকে রোল দেওয়া হয়েছে ওখানে এসে মারার, কিন্তু সবাইকে একই রোল, খাতার মধ্যে আমার ওখানে অত তাড়াহুড়ো করার কোনো কারণ ছিল না। আর যেটার জন্য ফেমাস জিটি এই বছর যে 4টে ম্যাচ পরপর জিতে এসছে, জিটির বোলিং ভাই এই ম্যাচেও কিন্তু দেখা গেছে, রাবাডা, বোলিং, রাশিদ খান একা পুরো এই ম্যাচ নিয়ে বেরিয়ে গেল। আর আমার মনে হচ্ছে প্রত্যেকটা টিমের সবথেকে বেশি গাছ লাগানোর দায়িত্ব মানে জিটি নিয়েছে। এদিকে রাবাডা, এদিকে সিরাজ, কিন্তু সিরাজ উইকেট পেয়েছে, রাবাডা উইকেট পেয়েছে, জেসন হোল্ডারের কথা ভাব, জেসন হোল্ডার কিন্তু এই বছর জিটির জন্য একদম বরদান হয়ে এসেছে, বরদান হয়ে। প্রথম থেকে খেলাচ্ছিল না গ্লেন ফিলিপসকে, আমরা সেই সময় বলতাম কি জেসন হোল্ডার কিন্তু অনেক বেটার প্লেয়ার এবং বেটার ফর্মে আছে, রিসেন্ট ফর্ম যদি দেখি আমরা, তো সেখানে জেসন হোল্ডারও কিন্তু 3 উইকেট নিয়ে গেছে লাস্টের দিকে উইকেট পেয়েছে, কিন্তু রাশিদ খান হচ্ছে একদম একা ওখান থেকে রাজস্থানকে ফাদেজা তোর মেন উইকেট সব রাশিদ খান বুঝতেই পারিনি, জাদেজা যে আউটটা বুঝতেই পারিনি ওখানে পুরোপুরি। তবে আরেকটা জিনিস আজকে দেখতে পারলাম, হ্যালির ধূমকেতু, সেটা হচ্ছে ওয়াশিংটন সুন্দরকে বল করতে দেখেছি আমরা, ওদের দেখাই যায় না, এটা দেখা যায় না, বল কিন্তু করায় না, আজকে এই ম্যাচের মধ্যে বল করিয়েছে। তো যাই হোক, এখন পয়েন্টস টেবিল যদি আমরা দেখি, ইন্টারেস্ট হচ্ছে ওটাই পয়েন্টস টেবিল। 2 নম্বরে কিন্তু এখন দাঁড়িয়ে আছে
জিটি মানে গুজরাট টাইটান্স 14 পয়েন্টের সঙ্গে আর মাত্র প্লাস হচ্ছে প্লাস হয়ে গেছে, যেটা মাইনাস ছিল রান প্লাসে চলে গেছে। তো এখন এখান থেকে তোর 14 পয়েন্টে আর মাত্র 3টে ম্যাচের মধ্যে দুটো ম্যাচ জিততে লাগবে, একটা জিততে হবে। 14 পয়েন্টে পৌঁছে গেছে, 16 তো কোয়ালিফাই করে হবে, 16তেই হবে, 18 তো দরকার নেই। না না না, তো 16তে কিন্তু আর 2-3টের মধ্যে একটা জিততে হবে। আর ওদিকে রাজস্থান রয়্যালসে কিন্তু কপাল পুরো ফুটে গেছে একদম। রাজস্থান রয়্যালসে কটা আর 3টের মধ্যে কিন্তু কনফার্ম জিততে হবে, ওদের 12 পয়েন্টে রয়েছে রাজস্থান রয়্যালস। মানে আমি শুধু একটা কথাই ভাবছি যে এখন যে ম্যাচ হারবে ভাই, ও আর কামব্যাক করা খুব খুব টাফ হয়ে যাচ্ছে খুব। এখনো তো এটা থেকে মনে পড়লো আমার যে এখনো মেন যে নিচের টিমগুলো আছে তারা তো ছবল মারেনি, ছবল মারতে বাকি আছে। যেটা যেমন এটা নিয়ে আমরা নেক্সট ম্যাচের মধ্যে আসি, আজকে যে ম্যাচ হতে চলেছে। সবার প্রথমে আছে চেন্নাই আর হচ্ছে এলএসজির ম্যাচ। চেন্নাই জিতলে, চেন্নাই এখন এমন একটা পজিশনে আছে অলরেডি ওরা 10টার মধ্যে 5টা জিতে বসে আছে, 10 পয়েন্টে রয়েছে। মানে হচ্ছে 4টের মধ্যে 3টে ম্যাচ কিন্তু চেন্নাইকে এখান থেকে জিততে হবে। আর ওদিকে এলএসজির কিচ্ছু পাওয়ার নেই, কিচ্ছু হারানোর নেই, না হারানো শুধু দেওয়ার আছে, শুধু দেওয়ার আছে, সেটা হচ্ছে ছবল। এলএসজি কিন্তু চেন্নাইকে ছবল দিলে চেন্নাইও কেস খাবে। চেন্নাইয়ের ফুল একদম চান্স রয়েছে 4টের মধ্যে 3টে জিতে ওঠার, ঠিক আছে? এটা পসিবল ভাই, 4টে লাস্ট 4টের মধ্যে 3টে, কিন্তু 3টেতে তো 3টে জেতা না খুব টাফ। অবশ্যই লাস্টে এই যে এই ধরনের টিমগুলো তো মেরে দিয়ে যাবে, এলএসজির মতো টিম যারা অলরেডি মানে এলএসজি, তারপরে যেটা যে পরের ম্যাচ হতে চলেছে মুম্বাইয়ের সাথে যে ম্যাচটা হতে চলেছে। আর ওদিকে তোর ইয়ের কথা যদি বলি, আর সবার প্রথমে বলে দিই, দুটো ম্যাচেই কিন্তু রায়পুর আর হচ্ছে চেন্নাই চিদম্বরম স্টেডিয়াম দুটোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজকে দেখা যাক কি হয় না হয়, দুটোতে বৃষ্টির সম্ভাবনা আছে। তাহলে তো মনে করি আরো অলরেডি বৃষ্টি হয়েছে। আচ্ছা, ঝড় বৃষ্টিতে ম্যাচ বেগিয়ে গেল, ঠিক আছে, 1-1 পয়েন্ট, তাহলে সুযোগটা কার বেশি? আমার মনে হয় সুযোগ কলকাতার বেশি। বৃষ্টি এখন কেউ পড়লেই যদি বড় কোনো টিম থাকে তার মধ্যে কলকাতার বেশি থাকবে। বড় টিম মানে ভালো খেলছে, 2 পয়েন্ট পেতো, ওখানে 1 পয়েন্ট পাবে, সেখানে কিন্তু ওই 15 ইকুয়েশনে কিন্তু লাস্টে চলে যেতে পারে, একটা পসিবিলিটি আমি বলছি। এরকম হওয়ার চান্স খুবই কম রয়েছে। তো এলএসজির তরফ থেকে কিন্তু প্রিন্স যাদবকে দেখার জন্য আমি খুব এক্সাইটেড। প্রিন্স যাদব কিন্তু সেরকম বল করছে একদম, চেন্নাইয়ের এগেনস্টে কেমন বল করে। আর ওইদিকে তোর চেন্নাইয়ের দিক থেকে যদি বলা হয়, তোর ইয়েতে লাস্ট ম্যাচে যেই ম্যাচে হচ্ছে সঞ্জু স্যামসন খেলছে সেই ম্যাচ কিন্তু চেন্নাই বের করতে পারছে। কার্তিক শর্মা লাস্ট একটা ম্যাচে ভালো খেলেছিল 41, না লাস্টে পরপর দুটো ম্যাচে ভালো খেলেছে কার্তিক শর্মা। সঞ্জু স্যামসন যেদিনকে রান পাচ্ছে সেদিনকে সিএসকে ভালোভাবে জিতছে, আর নারে সিএসকে কে পুরোপুরি টানছে 2-3টে বোলার শুধু। এদিকে তোর আনসুল কাম্বোজ রয়েছে, নূর আহমেদ আছে, আকিল হোসেন এসে যে ম্যাচ খেলছে সেই ম্যাচে ভালো খেলছে। তো চেন্নাইয়ের এখানে দেখ প্লাস পয়েন্ট রয়েছে, কারণ লাস্টের ম্যাচ যেহেতু জিতে এসছে, ঠিক আছে। আর ওদিকে ডিসি মুম্বাইকে হারিয়ে এসছে, মুম্বাইকে 108 উইকেটে মনে হারিয়ে এসছে মুম্বাইকে, তারপর দিল্লিকে হারিয়ে এসছে চেন্নাই, এটা একটা কনফিডেন্স পাবে। আর যদি নেক্সট ম্যাচের উপরে আসি আমরা, সেটা হচ্ছে আরসিবি আর মুম্বাইয়ের মধ্যে, মানে বিরাট কোহলি ভার্সেস রোহিত শর্মা আমরা মাঠে দেখতে পারবো, এটাই সব থেকে বড় কথা। তো দুটো ম্যাচের দুটো টিমের যদি এখন আমরা পজিশন দেখি, আরসিবির জন্য কিন্তু এই ম্যাচটা ক্রুশাল হতে চলেছে, কারণ আরসিবি কিন্তু 4-এ চলে এসেছে। হ্যাঁ, আরসিবি 4-এ চলে এসেছে। তাহলে এখান থেকে কি দরকার, অলরেডি 12 পয়েন্টে রয়েছে ওরা, মানে 4-এর মধ্যে দুটো জিততে হবে মোদ্দা কথা। এখনো ভালো পজিটিভ দিকে রয়েছে, কারণ প্রথম দিকে প্লাস পয়েন্টও আছে, তো মাইনাস নেই, যেহেতু প্রথম দিকে ভালো খেলে এসেছে এর জন্য এখনো ভালো পজিশনে রয়েছে। তবে এই ম্যাচটা কিন্তু মাস্ট, হ্যাঁ আজকের ম্যাচটা কিন্তু একদম ক্রুশাল, 3টের মধ্যে, আর তাহলে একটা মাত্র জিতলেই টেনশন নেই। আর কোথাও আমার মনে হচ্ছে না মুম্বাইকে ভাই ভরসা পাচ্ছি না, মুম্বাইকে ভরসা পাচ্ছি না, তার কারণ হচ্ছে ছবল দেওয়ার জন্য রেডি আছে মুম্বাই চা রাজা রোহিত শর্মা। লাস্ট ম্যাচে ধাগা খোল দিয়া পুরো, সত্যি তাই। মুম্বাই চা রাজা কিন্তু ফর্মে চলে এসেছে, রোহিত শর্মা আর এদিকে বিরাট কোহলি দুজনেই ফর্মে রয়েছে। তো টক্কর কা ম্যাচ হোনে वाला है भाई। মুম্বাই পুরোপুরি ব্যাটিং এর উপরে চলছে, বোলিং ফ্লপ এই বছরের। আর ওদিকে তোর আরসিবিও বলতে গেলে আরসিবি ঠিকঠাক আছে, ওই একটা ম্যাচ আছে, আবার তো পরপর দুটো ম্যাচ জিতছে, ঠিক আছে। হ্যাঁ, তো আরসিবি লাস্ট বলতে গেলে দুটো ম্যাচ কিন্তু হেরেই এসছে, জিটির সঙ্গে এলএসজির সঙ্গে দুটো ম্যাচ কিন্তু অলরেডি হেরে এসছে। তো দেখা যাক কি হয় না হয় এরপরে, ঠিক আছে। আমরা তো আসবো, ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য, লাস্টে দুটো ম্যাচেরই একসাথে। আর আজকে আমার মনে হচ্ছে আজকের ম্যাচ হওয়ার পর মনে হয় পুরোপুরি একটুখানি 80% লো লাগছে, ম্যাচ দেখে মানে 80%। এটাও তোকে বলে দিচ্ছি, আজকে যে ম্যাচটা হবে 80% মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে কে প্লে অফস এর দৌড়ে আছে, ঠিক আছে। কারণ এদিক দিয়ে যদি আরসিবি জেতে
আরসিবি চলে যাবে উপরে, ঠিক আছে 14 পয়েন্টে চলে যাবে। ওদিক দিয়ে চেন্নাই জিতলে, চেন্নাইয়ের ম্যাচটা তাও এখনো বলা মুশকিল, কারণ চেন্নাই জিতলে 12 পয়েন্ট তো অনেকটা কলকাতার উপর না ভাই, প্লাস পয়েন্ট আছে চেন্নাইয়ের। চেন্নাই মোটামুটি মোটামুটি 5-এ চলে যাবে, রাজস্থানকে পিছনে ফেলে দেবে। হ্যাঁ, ঠিক তাহলে আছে, কিন্তু এই জিনিসগুলো ইন্টারেস্টিং হতে পারে। হ্যাঁ। ম্যাচে তো সবাই দেখবোই, আমরা নিয়ে আসবো ম্যাচ। আজকেও ম্যাচ বোরিং লেগেছে, এইজন্য আমরা তাড়াতাড়ি গিয়ে ঘুমিয়ে পড়ব। যদি আপনাদের ভালো লাগে থাকে, আমাদের ভিডিও, আমাদের চেষ্টা ভালো লেগে থাকে, ভিডিও লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটাকে দাবিয়ে দেবেন, তাহলে আমরা ভিডিও দিলে সবার আগে আপনারা পেয়ে যাবেন। তো আজকের মতো এটুকু রাখছি, গুড বাই।